डू-रा-रा-डी-डी-डी-डी-रा-रा-डी-डी-डी-दा। दोस्तों से प्यार किया, दुश्मनों से बदला लिया, जो भी किया हमने किया शान से, शान से, शान से। নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, লেট 70s এবং আর্লি 80s আমাদের ভারতবর্ষে হলিউডের বন্ড ফিল্ম মানে জেমস বন্ডের ফিল্মের প্রচলন অত্যন্ত প্রখর ছিল। সব ম্যাক্সিমাম কমার্শিয়াল সিনেমাই হিন্দিতে বন্ড টাচ ফিল্মের মতন বানানোর চেষ্টা হচ্ছিল। ঠিক এমত অবস্থায় শোলের সুপ্রসিদ্ধ ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার রমেশ সিপি ভাবলেন, কেননা আমিও একটা বন্ড টাচ ফিল্ম বানানোর ট্রাই করব। সদ্য ওনার সুপারহিট হওয়া সিনেমা শোলে সমগ্র বিশ্বে তোলপাড় করে দিয়েছিল এবং সেই সিনেমার সেই প্রসিদ্ধ খলনায়কের চরিত্র, যাকে আমরা গব্বর সিং হিসাবে দেখতে পেয়েছি, এবং সেই প্রসিদ্ধ ক্যারেক্টারটাকে জীবন্ত করে দিয়েছিলেন শ্রী আমজাদ খান সাহেব, যার সম্পূর্ণ কৃতিত্বটাই যায় রমেশ সিপি স্যারের উপরে। কারণ উনারই সুনির্দেশনায় সিনেমাটা সম্পন্ন হয়েছিল এবং সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। ঠিক তার সাকসেসের 2 বছর পর 1977 রমেশ সিপি একটা সিনেমা ডাইরেকশন এবং প্রডিউস করার জন্য প্রস্তুতি নেন এবং সেই সিনেমাটা ছিল শান। শান ছবিতে উনি চেয়েছিলেন উনার আগের শোলে সিনেমার স্টার কাস্টকে উনি রিপিট করতে, কিন্তু কোনো কারণবশত সেই স্টার কাস্ট উনার নেওয়া সম্ভবপর হয়নি এবং ধীরে ধীরে উনি অমিতাভ বচ্চনকে বাদ দিয়ে বাকি সবাইকে সিনেমা থেকে আউট করে দিলেন। কিন্তু উনার মেইন যে জিনিসটার উপরে ওনার ফোকাস ছিল সেটা হলো সেই সিনেমার ভিলেনের ক্যারেক্টার। উনি চেয়েছিলেন গব্বর সিং থেকেও খতরনাক একটা ক্যারেক্টার দর্শকদের উপহার দেওয়ার জন্য। কারণ শোলের গব্বর সিং এর চরিত্রটাকে লোকের মনের মধ্যে এমনভাবে প্রবেশ করে গিয়েছিল যে সেটার থেকে বেরিয়ে আসা মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল লোকদের। মানে শোলের গব্বর সিংয়ের ক্যারেক্টারটা এতই প্রখর ছিল, এতই জীবন্ত ছিল ক্যারেক্টারটা, লোকেরা আজও গব্বর সিংকে ভুলতে পারেনি। তো উনি চেয়েছিলেন যে উনার যে সিনেমাটা নেক্সট হবে সেই সিনেমাটাতে উনি ভিলেনের ক্যারেক্টার গব্বর সিং থেকেও ডেঞ্জারাস বানাবেন, আরও খতরনাক ক্যারেক্টার একটা উনি বানানোর জন্য ট্রাই করেছিলেন। এবং দর্শকদেরও এক্সপেকটেশনটা এতই হাই ছিল যে মানে ভাবছিলেন যে নেক্সট যেটা সিনেমাটা আসবে গব্বর সিং থেকেও ডেঞ্জারাস সিনেমা, কোনো খতরনাকের রোল হবে। এবং ঠিক
যেমনটা উনি ট্রাই করেছিলেন এবং অনেক জায়গায় উনি সক্ষম হয়েছিলেন। লোকের মনের মধ্যে যখনই শান সিনেমাটার রিলিজের মানে যখন অ্যানাউন্স করা হয়েছিল, তারপর লোকদের কাছে যখন শান সিনেমার সম্বন্ধে একটা বার্তা গেল, সবাই ভাবলো যে না, এখন আমরা আরও একটা খতরনাক সিনেমা দেখতে যাচ্ছি। এবং মিডিয়াতে সেটার চর্চাও হয়ে গেছিলো যে রমেশ সিপ্রি সাহেব একটা নতুন ক্যারেক্টার নিয়ে আসছেন শোলে সিনেমা, শান সিনেমাতে, এবং সেই খতরনাক চরিত্রটা গব্বর সিং থেকেও ডেঞ্জারাস হবে। তো সেই কৌতূহলটা সবার মনে ঢুকে গেল। যাই হোক, সিনেমার কাস্টিং শেষ হয়ে গেল, পুরোনো কাস্টিংকে বদল করে দিলেন। প্রথম সিনেমাতে প্রথম ওনারা নিয়েছিলেন ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, হেমা মালিনী এবং সঞ্জীব কুমারকে। সঞ্জীব কুমারকে দেওয়া হয়েছিল সেই সিনেমার ভিলেনের রোল, কিন্তু সঞ্জীব কুমার কোনো কারণবশত এই সিনেমাটা করতে পারেননি, বা রমেশ সিপি ওনাকে চান্স দেননি। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু রমেশ সিপি উনি দৃঢ় সংকল্প নিয়ে নিলেন যে আমি এই সিনেমাটা আবার ভিলেন বেস সিনেমাই বানাবো। সিনেমাটার মেইন ক্যারেক্টার যেটা হবে সেটা ভিলেনেরই হবে। তাই উনারা নিশ্চয় করে নিলেন একটা রোল, যে ক্যারেক্টারটা হলিউড সিনেমা, বন্ড ফিল্ম মানে জেমস বন্ডের একটা চরিত্রের কথা ওনাদের মনে পড়ে গেল। সেটা হলো ইউ অনলি লিভ টুয়াইস সিনেমার সেই রোল যেটা করেছিলেন মিস্টার ব্লুফিল্ড। ব্লুফিল্ডের সেই চরিত্রটা, যেটা থান্ডারবোল্ট সিনেমা বা ইউ অনলি লিভ টুয়াইস সিনেমাতে যে ক্যারেক্টারটা করেছিলেন থান্ডারবোল্ট ব্লুফিল্ড, সেই ক্যারেক্টার পুনরাবৃত্তি করতে চাইছিলেন। ওনার মাথায় সেই ক্যারেক্টারটার কথা মনে থাকলো, এবং উনি একজন ভিলেনের খোঁজ করছিলেন ঠিক ব্লুফিল্ডের টাইপের আরেকটা চরিত্র উনি প্রস্তুত করতে যাচ্ছিলেন। তারপর অনেক অডিশন নেওয়ার পর অনেক এসেছিলেন এই ভিলেনের রোলের জন্য। ইভেন সঞ্জীব কুমার ওনার এই সিনেমার জন্য প্রথম সিলেক্ট হয়ে যান, তারপরে সঞ্জীব কুমারকে নেওয়া হয় নাই, কারণ সঞ্জীব কুমারকে এতটা মানে এজ এ ভিলেন লোকেরা হয়তো অ্যাকসেপ্ট নাও করতে পারে, তার জন্য রমেশ সিপি চেঞ্জ করে দেন। এবং এটার অডিশনের জন্য উনি সঞ্জীব কুমার কয়েকবার মাথাটাও মানে গাঞ্জা করে দিয়ে দেওয়া হয়েছিল, ওনার চুল ফেলে দেওয়া হয়েছিল, কারণ এই যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের মাথায় চুল থাকবে না, সম্পূর্ণ বোল্ড থাকবে ওনার মাথা। তো এইরকম একটা ক্যারেক্টার খুঁজছিলেন। তো যাই হোক, সঞ্জীব কুমারকে ক্যান্সেল করে দেওয়া হল। তারপর অনেক খুঁজে ওনারা পেলেন তখনের নবাগত অ্যাক্টর, ওই সময়ের নবাগত অ্যাক্টর ছিলেন কুলভূষণ খারবান্দা। অনেক স্ক্রিন টেস্ট নেওয়ার পর ফাইনালি কুলভূষণ খারবান্দাকে ওনারা চুজ করলেন। এদিকে কুলভূষণ খারবান্দাও অনেক এক্সাইটেড ছিলেন ওনার রোলের জন্য, এবং যেহেতু সিনেমাটা ইন্টারন্যাশনাল মুভি টাইপের বানানো ট্রাই করেছিলেন ওই সময়, তো মোটামুটি ম্যাক্সিমাম সিনেমাটার ম্যাক্সিমাম ভিলেনের যেগুলা শুটিং হবে সেগুলা ফরেন লোকেশনে হবে, সেটা ওনারা মাথায় রেখেছিলেন। তো এই জন্য ওনারা ইংল্যান্ডের একটা আইল্যান্ড
বেছে নিয়েছিলেন এবং ওই জায়গাতেই ভিলেনের আড্ডাটা হবে সেটা ওনারা বেছে নিয়েছিলেন। কিন্তু এক দুটা সিন উইস্ট আইল্যান্ডের করার পর ওনারা সম্পূর্ণ শুটিংটাই মহারাষ্ট্রে মানে বম্বের একটা লোকেশনে মানে ওনারা একটা ইনডোরে শুটিং করে ফেলেছিলেন এবং যার জন্য অত্যন্ত এক্সাইটেড ছিলেন কুলভূষণ খারবান্দা শুটিংটা করার জন্য ফরেনে গিয়ে, কিন্তু সেটা ওনার হলো না। যাই হোক, ইন্ডিয়াতে শুটিং করা হলো এবং কুলভূষণ খারবান্দার চরিত্রটা কুলভূষণ অত্যন্ত মানে জীবন্ত করে দিয়েছিলেন সিনেমাতে। আপনারা যদি শান ছবিটা কখনো দেখেন তাহলে দেখবেন সিনেমাতে তো অমিতাভ বচ্চনও ছিলেন, শত্রুঘ্ন সিনহাও ছিল, শশী কাপুর ছিল, সুনীল দত্ত ছিল, কিন্তু সবাইকে ছাপিয়ে যে ক্যারেক্টারটা ওই সিনেমাতে সবার মন কেড়ে নিতে পেরেছিল সেটা হলো গিয়ে কুলভূষণ খারবান্দার সেই সাকালের চরিত্র আমরা কখনো ভুলতে পারবো না। এমন দুর্দান্ত চরিত্র উনি করিয়েছিলেন এই সিনেমাটাতে। যাই হোক, সিনেমাটা রিলিজ হলো। সিনেমাটা মোটামুটি ফরেনের মানে ইংলিশ সিনেমার মতনই বানিয়েছিলেন। প্রথম সিনেমাটা ভালো চলেছিল। ফার্স্ট উইক সেটার 100% অকুপেন্সি ছিল পুরা মহারাষ্ট্রে। সেকেন্ড উইকটা সেটার কালেকশন ড্রপ করে 89% হয়ে যায়। থার্ড উইক আরও কমে 76% হয়ে যায়। এভাবে ধীরে ধীরে এটার কালেকশন ড্রপ হতে থাকে। তারপর সিনেমাটা যখন আবার রিলিজ করা হয় তারপরে গিয়ে সিনেমাটা ওনার লস কাভার করতে সক্ষম হয়। সিনেমাটা হয়তো শোলের সেই সাফল্যটা আবার আনতে সম্ভবপর হয় নাই, কিন্তু মোটামুটি সিনেমাটার কালেকশন ভালোই ছিল। উইকিপিডিয়ার মতে সেই সিনেমাটার বাজেট ছিল 4,25,00,000 টাকা, ইন্ডিয়ান রুপি, এবং বক্স অফিস ইন্ডিয়া মতে সেই সিনেমাটার কালেকশনও ছিল 4.25 লাখ। সেই হিসাবে ওই সিনেমাটার ভার্ডিক্ট ছিল বিলো এভারেজ। আবার সিনেমার প্রডিউসার রমেশ সিপির মতে সেই সিনেমাটার বাজেট ছিল 6 ক্রোর, এইসব ক্রোর হিসাবে তো আমি বলছি 6 ক্রোর, এবং কালেকশন ছিল 8 ক্রোর। যাই হোক, কালেকশন ভার্সাস অ্যাচিভমেন্ট যাই হোক, তো ওই হিসাবে বিলো এভারেজ ওটাকে মানে ভার্ডিক্ট দেওয়া হয়েছিল। কিন্তু যাই হোক, ভার্ডিক্ট যাই হোক, দর্শক ওই সিনেমাটা দেখে অত্যন্ত প্রফুল্লিত হয়েছিল এবং সেটা আজ পর্যন্ত আমরা এই সিনেমাটারকে যদি এখনও দেখি আমরা অত্যন্ত উপভোগ করতে পারি সেই শান সিনেমাটা। বন্ধুগণ, আজ আমি এখানে শেষ করছি। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো একটা আলাদা মানে এপিসোডে। আজ এখানে আসি। ধন্যবাদ। গুড নাইট। খুদা হাফিজ।